শেখ হাসিনা পরিবারের ৬৩৫ কোটি টাকা ও সুদে সদন সহ ৭টি প্লট ফ্ল্যাট জব্দ, অনিয়ম দুর্নীতির অভিযোগ। পাচারের কয়েকশো কোটি ডলার এবছরই ফেরত আনা সম্ভব, জানালেন অর্থ উপদেষ্টা। চুক্তিসহ নানা উদ্যোগ। রাজশাহী ও রংপুর মেডিকেল আউটডোরে সেবা বন্ধ, বিপাকে রোগীরা। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে বিক্ষোভ, রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি। রাজধানীর পল্লবী থানায় ঢুকে ওসি সহ ৩ পুলিশের ওপর হামলা, অভিযুক্ত ৩ জন গ্রেপ্তার। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সেনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। মঙ্গলবার সকালে এসব হিসাব জব্দ করে দুদক। এছাড়া পরিবারের সদস্যদের মালিকানাধীন সুধা সদন ভবন ও ৬টি ফ্ল্যাট জব্দ করে সংস্থাটি। এর আগে শেখ হাসিনা ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই টাকা জব্দ করেছে দুদক। এছাড়া সুধা সদনের পাশাপাশি শেখ রেহানার সেগুনবাগিচায় একটি, টিউলিপের গুলশানে একটি ও পরিবারের বনানীতে 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া 6টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের 7 সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। ১২৪ ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, শেখ পরিবারের কার কার নামে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, বিস্তারিত কি জানা গেল? আচ্ছা, আমরা দেখেছি যে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো কিন্তু সরকারি, বেসরকারি, জনতা, পুবালি, আইএফআইসি বা এইসব ব্যাংক অ্যাকাউন্ট আমরা দেখেছি। তো এখানে মূলত আমাদের হাতেই আছে এই তথ্যগুলো, যে এখানে মূলত হচ্ছে যে তাদের যে পরিবারের যে সদস্যরা রয়েছেন, টিউলিপ সিদ্দিকী ছাড়া অন্য শেখ রেহানা এবং শেখ হাসিনা, তাদের 2 বোনের যে ছেলে মেয়ে, তাদের ব্যাংক হিসাবগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই টাকা কিভাবে কোত্থেকে এলো এই বিষয়গুলো কিন্তু সবসময় দেখানো মানে নেই। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলা শেখ হাসিনা, শেখ রেহানার জয়েন্ট অ্যাকাউন্ট নামেও আছে, তারপর হচ্ছে যে ট্রাস্টের নামেও আছে, বঙ্গবন্ধু ট্রাস্ট, ফাদার অফ দ্য নেশন ট্রাস্ট, এইরকম বিভিন্ন নামে কিন্তু আমরা দেখেছি। আবার নামেও আছে। তো নামে বেনামে বলতে গেলে নেই, বিশেষ করে ট্রাস্ট আমরা দেখেছি। এছাড়া সিআরআইয়ের নামে বেশ কিছু অ্যাকাউন্ট আছে। তো এই টাকাগুলো আসলে কিভাবে এসেছে এখানে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমরা পাইনি। তাছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে আছে। এইরকম আওয়ামী লীগ অর্থাৎ শেখ পরিবারের নামে যে বেশ কয়েকটা ছিল, ফাউন্ডেশন ছিল বা প্রতিষ্ঠান ছিল, তাদের নামে কিন্তু এইসব অ্যাকাউন্টগুলো আছে। পাশাপাশি হচ্ছে যে শেখ রেহানা, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ জয়, এছাড়া এই শেখ পরিবারের বাইরে কিন্তু এই নামে আমরা কয়েকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। নসরুল হামিদ বিপু অর্থাৎ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, তার নামেও একটি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। রেদওয়ান মুজিব সিদ্দিকের নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে। তাছাড়া সজীব ওয়াজেদ জয়ের নামে অ্যাকাউন্ট আছে। তো এই সব অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই টাকাগুলো টোটাল 650 কোটি টাকার মতো যে বিএফআইইউ যে বের করেছে, এবং আজকে দুদক যেই টাকাটি জব্দ করেছে সেই টাকাটি কিন্তু জব্দ করেছে আজকে দুদক। তো এই বিষয়ে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে বলা হচ্ছে সুধা সদন সহ 6টি ফ্ল্যাট পাওয়ার কথা, জব্দ করার কথা বলা হচ্ছে। এই ফ্ল্যাটগুলো আসলে কিভাবে পেয়েছেন সে বিষয়ে কি জানা গেছে কিছু?
আচ্ছা, এই সুধা সদন সহ এই যে 6টি ফ্ল্যাটের কথা যেটি বলা হয়েছে, প্রথমে সুধা সদনের বিষয়টা আমরা জানি যে সুধা সদন এটা ডিআইটি শেখ পরিবারকে দিয়েছিল একসময়, কিন্তু এই যে 6টি ফ্ল্যাটের ব্যাপারে আমরা যা জেনেছি দুদক সূত্র থেকে সেইটি হচ্ছে যে এই 6টি ফ্ল্যাটই কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট। অর্থাৎ আপনারা জানেন যে ইস্টার্ন হাউজিং নামে একটি হাউজিং প্রপার্টিজ আছে, যে যারা কিনা কনস্ট্রাকশন ফার্ম, তারা এই 6টি ফ্ল্যাট শেখ পরিবারকে দিয়েছে বলে দুদকের দাবি। তারা দুদক যেটা দাবি করছে যে স্টার্নকে খুব অল্প মূল্যে খুব সহজে রাজুক থেকে জমি বরাদ্দ দেওয়া হয়, সেই জমিতে স্টার্ন পরবর্তীতে অ্যাপার্টমেন্ট করে এবং সেই অ্যাপার্টমেন্ট থেকে একটি করে ফ্ল্যাট দেওয়া হয়। তো এই ফ্ল্যাটগুলোর মধ্যে শেখ রেহেনার একটা ফ্ল্যাট আছে সেগুনবাগিচায়, একটি ফ্ল্যাট হচ্ছে যে আজমিনা সিদ্দিকি ও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকির একটা ফ্ল্যাট রয়েছে হচ্ছে যে গুলশান 2-এর যে পাকিস্তান এম্বাসি তার কাছাকাছি, আর হচ্ছে যে আর 4টি রেদওয়ান মুজিব সিদ্দিকি, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ জয় সহ এরকম 4 জনের নামে রয়েছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে টিউলিপ সিদ্দিকের বিষয়ে দেশে বিদেশে কিন্তু নানান আলোচনা সমালোচনা রয়েছে, তার বিষয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ কি পাওয়া গেছে কিনা বা চার্জশিটে উল্লেখ রয়েছে কিনা? আমরা গতকালকে কিন্তু প্রশ্ন করেছিলাম দুদকের কাছে যে টিউলিপ সিদ্দিকির বিষয়ে যে চার্জশিট দেওয়া হলো তার বিষয়ে স্পেসিফিক অভিযোগটি কি আসে। তো আমাদের সামনে কিন্তু গণমাধ্যমের সামনে কিন্তু দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি কিন্তু আমাদের সামনে যেটি বলেছেন যে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে সেটা আদালতে উপস্থাপন করা হবে। অর্থাৎ তিনি আমাদের সামনে এই তার অভিযোগটি জানাবেন না। তবে যে প্রশ্নটি তবে যেখানে যেই অভিযোগটি আনা হয়েছিল মামলার এজাহারে সেটি হচ্ছে যে টিউলিপ তিনি যখন মন্ত্রী ছিলেন এবং এমপি ছিলেন, ব্রিটিশ এমপি ছিলেন, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছেন তার বোন ও মাকে পূর্বাঞ্চলে 10 কাঠা করে 20 কাঠা প্লট বরাদ্দ দিতে। জি, হাসিনা পরিবারের সম্পদ জব্দের বিষয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। চলে যাচ্ছে পরের খবরটিতে। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এবছরই ফেরত আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পাচার হওয়া অর্থের বড় অঙ্কই ফেরত আনতে চেষ্টা করছে সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, পাচারের অর্থ ফিরিয়ে আনতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সমস্যা, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব মাহমুদ শাহ, এই যে পাচার হওয়া অর্থ সেটি ফেরত আনার অগ্রগতি বা প্রক্রিয়া নিয়ে অর্থ উপদেষ্টা মূলত আসলে কি বলেছেন? দেখেন, আজকে সকালবেলা যে আলোচনাটি ছিল ক্যাবিনেটে, সেখানে আলোচনা শেষে যখন আমরা ক্রয় সংক্রান্ত যে উপদেষ্টা কমিটির সভা, সেই সভা শেষে আমরা ডক্টর সালেউদ্দিন সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে সাবেক সরকারের যে অর্থ পাচার হওয়ার যে বিষয়টা উঠে এসেছে তা নিয়ে আসলে কি করতে যাচ্ছে বা কি করার বিষয়ে ভাবছে। এবং উনি যেটি জানিয়েছেন যে বিদেশ থেকে অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে সরকার ইতিমধ্যে আলোচনা করেছে এবং 30টি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে সরকার, এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকটি বিষয়ে বলে রাখি যে এই অর্থ ফেরত আনতে হলে যে কিছু আইনি প্রক্রিয়া, সেগুলোর জন্য বিশেষ একটি আইন করারও সিদ্ধান্ত নিয়েছে এবং অন্তর্বর্তী সরকার, এবং সেটি অধ্যাদেশ আকারে
আগামী মাসের মধ্যেই সেটি জারি হবে বলে উনি জানিয়েছেন। একই সাথে আরেকটি বিষয় যে গতকালকে সরকারের যে প্রধান উপদেষ্টার যে একজন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি যে যোগদান করেছেন, উনি আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা কিন্তু ওনার কাছেও এই বিষয়টি জানতে চেয়েছি। উনি যেটি জানিয়েছেন এই বিদেশ থেকে পাচার হওয়া অর্থটা আসলে কি পাওয়া সম্ভব কিনা, উনি কিন্তু দৃঢ় কণ্ঠে বলেছেন যে বিদেশ থেকে অর্থ যে পাচার হয়েছে বিভিন্ন সময় সেটা ফেরত আনা সম্ভব, এবং সেটার উনি বলছেন এটার সবচেয়ে বড় শক্তি হলো আমাদের প্রধান উপদেষ্টা, তার সাথে বহির্বিশ্বে একটা ভালো সুসম্পর্ক রয়েছে, এবং এই ইতিমধ্যে সেই সুসম্পর্কের কারণে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, এবং যে দেশে এই অর্থগুলো পাচার হয়েছে সেই দেশের অনেকের দেশ থেকেই কিন্তু আশ্বাস পাওয়া গেছে বলে উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে সরকার বিগত সরকারের সময় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কিন্তু একটি তাদের মনোভাব দেখা যাচ্ছে, এবং তারা বেশ শক্তভাবেই বলছেন যে এই অর্থ ফেরত আনা যাবে, এবং এর মাধ্যমে আসলে বিদেশে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে হয়তোবা এই তথ্যটাও কিন্তু স্পষ্টভাবে পাওয়া যাবে। আর ইতিমধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে এই অর্থ আনার বিষয়ে যে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে তারা একসাথে কাজ করছে, এবং সেখানে কিন্তু দুদক কাজ করছে, সিআইডি কাজ করছে, এবং অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সবাই কিন্তু একসাথে কাজ করছে যে আসলে কোন কোন দেশে এই অর্থগুলো কিভাবে মানি লন্ডারিং বা অন্য কিভাবে এই অর্থগুলো গিয়েছে সেই বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখছে। সচিবালয় থেকে কথা হচ্ছিল সহকর্মী হাসিব মাহমুদ শাহের সাথে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী, রংপুর ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। আন্দোলনকারীরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। হঠাৎ সেবা বন্ধে চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার এবং ম্যাটসের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে 19 ফেব্রুয়ারি আন্দোলনে নামেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 4 মার্চ তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন কলেজের সব শিক্ষার্থী। মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয় আউটডোর সেবাও। দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আমরা এই প্রফেশনে আসছি, আমরা কি সাধারণ মানুষের ভোগান্তির জন্য না সাধারণ মানুষের সেবা করার জন্য? আমরা তো এই দাবিগুলো এই জন্য নিয়ে আসি যাতে সাধারণ মানুষ সেবা পায়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর সেবা বন্ধ রেখেছেন রংপুর ও সিলেট মেডিকেলের চিকিৎসকরাও। হঠাৎ সেবা বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এই কর্মবিরতির কারণে আমাদের এলাকায় কিন্তু আজকে একজন মারাও গেছে, হয়তো বা ডাক্তাররা ঠিকভাবে দেখতেছেন না। গ্রাম থেকে আসছি ডাক্তার দেখার জন্য, এসে দেখি ডাক্তার কর্মবিরতি চলতেছে। আমি ডাক্তার দেখাতে পারতেছি না, আমি ব্যথাতে পারতেছি না, এই হাতটা যে উঠাবো আমি উঠাইতে পারি না, কিন্তু ডাক্তার যেহেতু নেই কিন্তু এটা আমাদের ভোগান্তি, আজকে আমাদের ফিরে যেতে হচ্ছে। আমাদেরকে সেবা দিচ্ছে না, আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? ডাক্তার কখন আসবে না আসবে কোনো খোঁজখবর নেই। চিকিৎসকরা বলছেন ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হওয়ায় তাদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত চিকিৎসকদেরকে, রাজশাহীর সমস্ত চিকিৎসক তথা দেশের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে বিকালে প্রাইভেট চেম্বার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আর এর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি সেবা সেটা কিন্তু তৎপর আছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে খুলনা, টাঙ্গাইল, কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালেও। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চিকিৎসকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী ও সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই যে সেবা বন্ধে হাসপাতালগুলোর ভোগান্তির চিত্রটি যদি আমাদের বলতেন। দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কিন্তু এটিকে ধরা হয়ে থাকে। এখানে এই হাসপাতালটি 1200 শয্যার হাসপাতাল হলো। এখানে প্রতিনিয়ত কিন্তু প্রায় 3000-এর অধিক রোগী আসেন এবং চিকিৎসা নিতে মানুষ আসেন, চিকিৎসা সেবা নিতে। কিন্তু এইখানে দেখা গেছে যে প্রায় 19 তারিখ থেকে অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকেই কিন্তু ইন্টার্ন ডক্টর যারা রয়েছেন তাদের যে 5টি দাবি রয়েছে, 5 দফা দাবিতে তাদের যে ধর্মঘট সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এরপরে কিন্তু দেখা গেছে যেখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এর সাথে
এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। সেই সাথে ইন্টার্ন চিকিৎসকরা যেমন বলছিলেন যে তাদের এখানে যে দাবি দাবাগুলো ছিল, তাদের যে যৌক্তিকতা রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। সেই সাথে যখন চিকিৎসকরা মিড লেভেলে এবং সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন, তারা বলছিলেন যে ফ্যাসিস্ট এবং দোসরের আমলে তারা কিন্তু পদ বঞ্চিত হয়েছেন এবং তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পদ দেওয়া হয়নি এবং তারাও কিন্তু দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়েছেন, বঞ্চিত ছিলেন, পদ বঞ্চিত ছিলেন, যার ফলে কিন্তু তারা এই শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন এবং একাত্মতা পোষণ করেছেন। যখন ইন্টার্ন এবং চিকিৎসকদের এই আন্দোলনের বা তাদের দাবি আদায়ে যখন তাদের অবস্থান এই ধর্মঘটে যখন তারা গেছেন, তখন খুব সম্ভবত এর প্রভাব পড়বে চিকিৎসা খাতে এবং এটি এমনটি হয়েছে। আমরা যখন দেখেছি যে আজকে 11:30টার পরে যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়, তখন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসা অনেক মানুষই চিকিৎসা না পেয়ে তারা ফিরে গেছেন, অর্থাৎ অনেকটা নিরুপায় হয়ে তারা ফিরে গেছেন। এখানে অনেকে টিকিট কেটেছেন কিন্তু দেখাতে পারেননি, এই ধরনেরও কিন্তু আমরা মানুষ পেয়েছি, তারা ফিরে গেছেন। সেই থেকে এখানে যারা চিকিৎসক রয়েছেন, দেখেন এইখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যখন 2 শতাধিকের অধিক প্রায় 270 জন ইন্টার্ন চিকিৎসক যখন কর্মবিরতিতে থাকেন, তখন এর প্রভাব কিন্তু এখানে পড়বে, এটি খুব স্বাভাবিক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের আগে আমাদেরকে বলেছিলেন যে তারা মিড লেভেলে এবং সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তারা চেষ্টা করছেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে তাদের যে সেবার যে ঘাটতি সেটি যথাসম্ভব পূরণ করে নেওয়ার একটি চেষ্টা তারা করছিলেন এবং তারা তারা বলছিলেন যে এখানে চিকিৎসা সেবার কিন্তু কোনো ঘাটতি হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে যখন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, সাথে চিকিৎসকরা যখন আন্দোলনে রয়েছেন এবং সেই সাথে চিকিৎসকরা কিন্তু আরো একটি জানিয়েছেন যে প্রাইভেট যে প্র্যাকটিস সেটিও কিন্তু তারা বন্ধ ঘোষণা দিয়েছেন, যার ফলে কিন্তু এখানে একটি যারা চিকিৎসা নিতে আসবেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং তারা বিশেষ করে যারা সাধারণ রোগীরা রয়েছেন তারা কিন্তু চাচ্ছিলেন যে চিকিৎসকদের এই আন্দোলন বা ধর্মঘট যেটি হোক না কেন এর একটি যৌক্তিক সমাধান হোক এবং তাদের চিকিৎসার যে দ্বার সেটি আরো দ্রুত এই সংকটের সমাধান হোক এবং তাদের চিকিৎসা যথারীতি চলুক। এটি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা এটি। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই সিলেটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। দুঃখিত, রানা মজুমদারের সাথে সংযুক্তি আমরা স্থাপন করতে পারিনি। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর ট্রিস্টি কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয় সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। আয়োজকরা জানান, দেশ জুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। তারা 6টি দাবিতে বিক্ষোভ করেন। তারা চান এদেশে আর কেউ যেন ধর্ষণের শিকার না হন। এই ধর্ষণ বিরোধী কর্মসূচির উদ্দেশ্য হলো রাষ্ট্রযন্ত্রকে বার্তা দেয়া। ধর্ষকের ফাঁসি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে। পরে দুপুর পর্যন্ত সেখানে চলে দ্রোহের কবিতা পাঠ। দেশব্যাপী ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। এ সময় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। একই দাবিতে দোহার, গাইবান্ধা ও লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাজধানীর পল্লবী থানায় ঢুকে ওসি সহ 3 কর্মকর্তার উপর হামলার অভিযোগে রাজ্জাক ফাহিম সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 1:45টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, আব্দুর রাজ্জাক ফাহিম নামের যুবকের হামলায় আহত হন ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাসির। হামলায় অভিযুক্ত যুবককে প্রথমে আটক করা হয়, পরে বাইরে গাড়িতে আরও 3 জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
অতর্কিতে প্রবেশ করে এবং তারা কোনো কিছু বিষয় সম্পর্কে পুলিশের কাছ থেকে, বিশেষ করে থানায় যে অফিসার ইনচার্জ ছিল তার কাছ থেকে জানতে চায় কোনো কিছু বিষয় নিয়ে। এক পর্যায়ে তারা ওখানে কর্মরত বিভিন্ন পুলিশ সদস্য যারা রয়েছে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে, এবং এই ঘটনায় যে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে আনা হয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো জানাবেন। প্রবাসী ভোটে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, আগামী নির্বাচনে প্রক্সি ভোটিং এর নীতিগত সিদ্ধান্ত। আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে। ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মোহাম্মদ টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সোমবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সকালে সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, ঘাতক চালকের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও দুর্ঘটনার কারণ বিশ্লেষণ ও চালকের লাইসেন্স, মাদকাসক্ততা বা অন্য কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে বনানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও এক নারী আহত হন। ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকরী নয়, এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এর আগে সোমবার নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে ইসি জানায় একটি অ্যাপ তৈরি করা হবে, সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যে প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে, এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রক্সি ভোটিং চালুর লক্ষ্য কমিশনের। আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে 4 ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই 4 ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি। যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফ ভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 7:15টার দিকে সেখানে আগুন লাগে। এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সকাল 7:20 দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 8টি ইউনিট। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না। আমরা এখনো নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। এটা নির্বাপন শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে, কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে। বিদ্যুৎ সরবরাহের আমরা যারা অথরিটি আছে ওনাদেরকে বলছি তেমন কোনো সমস্যা হচ্ছে না। ওনাদের ব্যাকআপ ট্রান্সফরমার আছে, সেগুলো চালিয়ে ওনারা সরবরাহ সঠিকভাবে রাখার চেষ্টা করছে। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মা ও মেয়ের মৃত্যুর পরে এবার মারা গেলেন বাবা মোহাম্মদ সোহাগও। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। সোহাগের শরীরে 40% পুড়ে গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নিহত সোহাগের 18 মাসের মেয়ে সুমাইয়া এবং রোববার সকালে তার স্ত্রী রূপালী বেগম মারা যান। এছাড়া শুক্রবার রাতে মারা যান দগ্ধ রিকশা চালক মোহাম্মদ হান্নান। দগ্ধ আরও 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গেল ৩রা মার্চ রাতে সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম খলিলের টিন শেড বাসায় এই আগুন লাগে। এতে 2টি পরিবারের নারী ও শিশু সহ 8 জন দগ্ধ হন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান ভুইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন নিহতের ছোট ভাই লুৎফর রহমান। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি করেছে পরিবার ও সহকর্মীরা। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান ভুইয়াকে। ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উত্তরার কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও কোনোটাতেই তাকে ভর্তি করা যায়নি। পরে একটি হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে আইডি কার্ডের সূত্র ধরে ফোন আসে কলেজের এক সহকর্মীর কাছে। পরে আমরা যে লাশ উনি শ্রদ্ধাল করার পর আমাকে লাশ বুঝে দেয়, আমি এখানে মর্গে নিয়ে আসি। সোমবার রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজন ও সহকর্মীরা জানান উত্তরখান এলাকায় একটি জমি ছিল সাইফুর রহমানের। তবে রোববার কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা জানেন না তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। সন্ত্রাসীরা কোবায় মারছে এবং ওখানকার যে এক ভদ্রলোক আব্দুল আজিজ না কি নাম, আত্মীয় কে নাকি লাগে, তার শ্বশুর বাড়ির দিক দিয়ে আত্মীয়। তার ওইখানে একটা জায়গা আছে তার শ্বশুরের, যে ওই জায়গার 5-4 তলাতে নাকি বাসা নিয়ে সে থাকে এখানে। কিন্তু যেহেতু সন্ত্রাসীরা কে বা কারা মারছে মর্মান্তিক ঘটনা, আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। ওনার ফ্রেন্ড যে হাসপাতালের ওনার লাশ পাওয়া গেছে, সে হাসপাতালের ম্যানেজার আমাদের হুমায়ুন কবির মোড়ল স্যারের ফ্রেন্ড, সেখান থেকে ওনার কাছে দিচ্ছেন, ছবি পাঠাইছেন যে ইনি এই অবস্থায় এখানে মারা গেছেন। উনি দেখানোর পরে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কি বলে। তারপরে উনি বলার পরেই আমরা ওখানে ছুটে যাই, যে দেখি যে এই অবস্থা। উত্তরখান থানা থেকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন সংশোধন করে আরও দ্রুত বিচারের চেয়ে নারী নির্যাতন ও ধর্ষণ রোধে সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা জরুরি, এমন মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত 15 দিনে শেষ করা নিয়েও শঙ্কা জানিয়েছেন তারা। বলছেন, তাড়াহুড়ো করতে গিয়ে তদন্তে গাফিলতি হলে পুরো বিচার কাজ ক্ষতিগ্রস্ত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী 30 কার্যদিবসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। বিচার শেষ করার কথা 180 দিনের মধ্যে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না বিচার কাজ। তবে নারী নির্যাতনের বিচার আরও দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনে শেষ করতে আইন সংশোধন হচ্ছে। অবশ্য এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কা জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বলছেন, 15 দিনের মধ্যে যথাযথ তদন্ত করা কঠিন। 15 দিনে তদন্ত করা আমার মনে সম্ভব হবে না, কারণ মেডিকেল হইতে হবে, মেডিকেল রিপোর্ট আসতে হবে, ডিএনএ যদি প্রয়োজন হয় ডিএনএ করবে, তারপরে যদি তোমার থাকে ওই যে কাপড় চোপড় যদি যেগুলো থাকে ওখানে যদি তোমার সিমেন্ট বা আদার্স যদি তোমার ওই যে ব্লাড স্টেন ক্লথস আমরা যেটা বলি, এগুলো কেমিক্যালে পাঠাইতে হবে, কেমিক্যালের রিপোর্ট আসতে হবে। তদন্ত যদি গাফিলতি হয় তাহলে কিন্তু বিচারটা সুষ্ঠু হবে না, কারণ সেখানে জজ সাহেবরা দোষ দিলেও হবে না, আর কোনো এজেন্সিকে দোষ দিলেও হবে না। আইনজীবীরা বলছেন, আরও দ্রুত বিচার শেষ করার চেয়ে এই ধরনের অপরাধ প্রতিহত করতে আগাম পদক্ষেপ নেওয়া বেশি জরুরি। শুধু বিচার করে অপরাধ বন্ধ করা সম্ভব নয়। প্রাথমিক ধাপের যে কাজগুলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, সেই দিকে যদি আমরা নজর না দিই তাহলে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। 15 দিনের তদন্তের যখন আপনি বাধ্যবাধকতা থাকবে, তখন আমাদের অভিজ্ঞতা যেটা বলে, তখন যেটা হবে সেটা হচ্ছে নিরীহ মানুষকে দোষী হিসেবে সাব্যস্ত করে আদালতে সোপর্দ করা এবং তাদের কাছ থেকে 164 ধারায় জবানবন্দি নেওয়া, ওই জবানবন্দির মাধ্যমে তাদের এই যে গ্রেপ্তারটাকে জায়েজ করার চেষ্টা করা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তখন ঘটতে থাকবে। ধর্ষণ সহ আলোচিত অপরাধে জড়িতদের পক্ষে আইনজীবী নিয়োগ না দেওয়ার দাবিও বিচারের পথে প্রতিবন্ধকতা বলে মত আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো জানাবো। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে 3 ঘন্টা শ্রমিকদের বিক্ষোভ, 10 কারখানায় ছুটি ঘোষণা।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে উঠতে লড়বে লিভারপুল, পিএসজি, মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন, ইন্টার মিলানো। গাজীপুরে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশে 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে BSIS অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে বেলা 11টার পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। অন্যদিকে শ্রমিক মারধরের অভিযোগে গাজীপুরের মৌচাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে 10:30টার দিকে অবরোধ তুলে নেওয়ার যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি বিবেচনায় কারখানা এলাকায় নিরাপত্তা কর্মী ছাড়াও আনসার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সে পাগলের বেশ ধরে মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার হুমকি দিয়ে ভিডিও করে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় হৃদয় দুজন হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে হিজাব পরার কথা বলে অশালীন মন্তব্য করেন। এতে সাম্প্রদায়িক সংকট তৈরির আশঙ্কা দেখা দেয়। এজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বাণী দিচ্ছে সে। তো তার এই ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সুনামগঞ্জের মধ্যনগরে পরিবহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 30 জন। সোমবার রাত 10টার দিকে উপজেলার মহেশখলা বাজারে এই সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, তাহিরপুর থেকে প্রতিদিন বালু ও পাথর পরিবহন করে শত শত ট্রাক। এসব ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। সমাধানের জন্য সোমবার সন্ধ্যায় মহেশখলা বাজারে দুপক্ষের আলোচনার সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ালে একজন নিহত ও 30 জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউরোপের বাজার ধরতে সাতক্ষীরায় আমবাগানে চলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা। বিদেশিদের নির্দেশিত গুণগত মান অক্ষুণ্ণ রাখতে নিরলস পরিশ্রম করছেন চাষিরা। গেলবারের মতো দাম পাওয়া গেলে এবছরও ভালো লাভের আশা করছেন চাষিরা। সাতক্ষীরার আমবাগানে এখন মৌ গন্ধ। থোকা থোকা ফুলের বাহার বাড়িয়ে দিচ্ছে বাগানের সৌন্দর্য। মাটি ও আবহাওয়ার গুণে সাতক্ষীরার আমের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরে। প্রতি বছর রপ্তানি হচ্ছে ইউরোপে। গুণগত মান ধরে রাখতে বাগানের নিবিড় পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ইউরোপের মান ধরে রাখতে বাগান ঘাসমুক্ত রাখা ও ডালপালা ছাঁটা সহ সারা বছরই চলে পরিচর্যা। পাশাপাশি মুকুল আসার পরে ছত্রাকনাশক ও কীটনাশক ছেটানো এবং নিয়মিত সেচ প্রয়োগ করেন চাষিরা। অল মার্কেট যে আমটা যায় আমাদের হিমসাগর আমটা, এটা ধরে রাখার জন্য আমরা খুব চেষ্টায় আছি। আমের একটা ভালো সুনাম আছে। এই সুনাম ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করি। প্রতি বছরই ইউরোপে রপ্তানির লক্ষ্য থাকে সাতক্ষীরার আম চাষিদের। জেলার বিখ্যাত হিমসাগর রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতিদিন আমরা স্প্রে করি প্রায় 2000-4000 লিটার পানি। 12-14 লাখ টাকার মতো গাছ কিনা আছে, কিন্তু সেই গাছে পরিচর্যা করে এখন মোটামুটি আল্লাহ পাক যেটা রাখছে এটা যদি থাকে আমরা কিছুটা স্বাবলম্বী হব। আম উৎপাদনের টার্গেট পূরণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ, জানালেন কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে যে আম রপ্তানি হতে পারে তার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে 150 মেট্রিক টন। ইতিমধ্যে আমরা এই বিষয়টা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সে ধরনের সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরায় 4100 হেক্টর জমিতে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি এবং স্থানীয় জাতের আম চাষ হচ্ছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 75,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জনপ্রতি ন্যূনতম ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ ফিতরা 2805 টাকা।
জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আলোচনা করে এই ফিতরা নির্ধারণ করা হয়। ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর বা পনির এর মধ্যে যে কোনো একটি পণ্য দিয়ে ফিতরা দেয়া যায়। ফলে 1 কেজি 650 গ্রাম গম বা আটা অথবা এর বাজার মূল্য 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। জব দিয়ে ফিতরা দিলে 530 টাকা, খেজুর দিয়ে 2310 টাকা, কিশমিশ দিয়ে 1980 টাকা ও পনির দিয়ে ফিতরা দিলে 2805 টাকা দিতে হবে। মুসলমানরা সামর্থ্য অনুযায়ী ফিতরা দেবেন। পণ্যগুলোর স্থানীয় বাজার দর হিসাব করে ফিতরা নির্ধারণ করতে হবে। কানাডা, মেক্সিকো, চীনের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ইইউ ও ভারতীয় পণ্যেও। এতে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সাময়িক সুবিধা মিললেও শুল্ক যুদ্ধে পড়ার শঙ্কামুক্ত নন দেশের ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্ব মন্দায় ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতিও। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন 4 মার্চ থেকে, যা আংশিকভাবে কার্যকর হয়েছে। চীনা পণ্যেও 10% শুল্কের ঘোষণা এসেছে। এছাড়া ভারত ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে ট্রাম্প বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মার্কিন বাজারে চীন, ভারতের পোশাকে শুল্ক হার বাড়লে বাংলাদেশি পোশাক তুলনামূলক আরও সস্তা হবে। এতে রপ্তানিতে বাড়তি সুবিধা পেতে পারেন দেশের ব্যবসায়ীরা। চায়না বা কানাডা বা মেক্সিকোতে তারা ইম্পোজ করছে, তার অন দ্য কন্ট্রারি আমাদেরকেও কিন্তু ইম্পোজ করবে না, তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই। সেটা যদি না করা হয় সেটার ব্যাপারে অন্তত আমরা কাজ করা, আর যদি আরও ভালো করা যায়, যদি একটু ডিডাকশনের কাজ করা যায়। মিস হয়ে গেলে কিন্তু আর এটা ফেরত আসবে না। এবং মিস্টার ট্রাম্পের আসলে উনি আনপ্রেডিক্টেড সবাই বলে, তো ফলে কখন উনি কোন সিদ্ধান্ত নিয়ে নেবে, ফলে শুরুতেই আসলে আমাদের এই সুবিধাটা নিয়ে নেওয়া দরকার। বাংলাদেশ ইউরোপের বাজারে বছরে 20 বিলিয়ন, কানাডায় $1 বিলিয়ন বেশি পোশাক রপ্তানি করে। এছাড়া উদীয়মান বাজার হিসেবে চীন, ভারতে রপ্তানি বাড়ছে। ট্রাম্পের শুল্ক নীতিতে এসব দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে মন্দার শঙ্কা অর্থনীতিবিদদের। ট্রেড ওয়ারগুলো কখনোই বিশ্বের জন্য মঙ্গলজনক হয়নি, বরঞ্চ এর ফলে গ্লোবাল অর্থনীতিতে ধস নামে বা রিসেশন হয় অথবা ইকোনমি স্লো ডাউন করে, এবং তার সবচেয়ে বড় ভিকটিম হয় আসলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো। সুতরাং সেই জায়গাটির দিকে কিন্তু এখন সারা বিশ্ব যাচ্ছে এবং সেটার ভিকটিম কিন্তু আমরা হব। বিশ্লেষকদের মতে উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও দেশটির বাজারে রপ্তানি কমার শঙ্কা রয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।